নমস্কার সকল দর্শকবৃন্দ, আজকের একটা নতুন ভিডিওই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি শেখ আজিম, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন চ্যানেল অ্যাগ্রি ট্যাকটিক্সে। এখানে আপনাদেরকে আমি কিন্তু চাষবাস সম্পর্কিত বিভিন্ন পরিচর্যা, অ্যাডভান্স ফার্মিং, তার সঙ্গে সঙ্গে চাষবাস সম্পর্কিত যত রকমের যাবতীয় তথ্য এখানে আমি দেব। এই চ্যানেলটা মূলত ডেডিকেটেড রয়েছে শুধুমাত্র চাষবাস সম্পর্কিত কন্টেন্টের জন্যই। আপনাদেরকে প্রত্যেকটা ফসলের, প্রত্যেকটা কিন্তু সবজি, ধান বলুন, আলু বলুন, শসা, বেগুন, তার কিন্তু প্রত্যেক পরিচর্যার ভিডিও এখানে আপনি পেয়ে যাবেন। আমি চেষ্টা করব রেগুলার এখানে ভিডিও দেওয়ার, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। আজকে আপনাদেরকে এই ভিডিওই জানাতে চলেছি যে আপনারা যারা বোরো ধান একটু নামি করে চাষ করবেন, মানে আলু তুলে যারা বোরো ধান লাগাবেন, অর্থাৎ এরপরে অনেকে আমরা যারা বোরো ধান রোপণ করার, তারা কিন্তু অলরেডি আমাদের রোপণ করা হয়ে গিয়েছে। আমাদের কারোর ধানের বয়স 20 দিন, কারোর ধানের বয়স 5 থেকে 7 দিন, কারোর 10 দিন, কারোর 15 দিন। কিন্তু আমি এই ভিডিওটা তাদের জন্যই দিচ্ছি যারা এর পরে বোরো ধানের রোপণটা করবেন। আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আমি এর পর থেকে কিন্তু গণনাটা করছি যে এরপর থেকে যারা বোরো ধানের রোপণ করবেন, যারা এর পরে আলু তুলে হয় বোরো ধান রোপণ করবেন, অথবা পড়া জমি কোনো হয়তো সবজি ছিল, শসা, বেগুন কিছু একটা ছিল, সেটাকে চাষ দিয়ে সেখানে আপনি বোরো ধানের রোপণ করবেন। তো আমি এই ধরেই কিন্তু চলছি। তো আপনারা যারা এর পরে নাবি করে বোরো ধানের রোপণ করবেন, এর পরে তারা আপনারা কিভাবে কাদা তৈরি করবেন, কিভাবে কাদা তৈরি করলে কিভাবে চাপান সার ব্যবস্থাপনা আপনারা নেবেন, যাতে করে ফলনটা আপনি ওই জ্যাঠো ধানের সমান তুলতে পারেন। সমান তো কোনোদিন সম্ভব, এটা কি বাস্তবে সম্ভব? না, সমান আপনি কোনোদিনই করতে পারবেন না। যারা 20 দিন আগে ধান লাগিয়েছে আর আপনি যে 10 দিন পরে ধান লাগাবেন, দুটোর ফলন কিন্তু কোনোদিন এক হতে পারে না, কিন্তু কাছাকাছি যেতে পারে, 19-20 হতে পারে। হয়তো জ্যাঠো ধানটা 20 হলো, আপনার 18 হলো, তো এই রেশিওটা আসতে পারে। কিন্তু যদি বলেন যে সমান সমান ফলন তুলবো, এটা সম্ভব নয়। ঠিক আছে, যেটা বাস্তব কথা সেটা বলাই ভালো। তো এরপরে এই যে আপনি জ্যাঠো ধানের কাছাকাছি একটা ফলন নিয়ে যাবেন, তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট বোরো ধানের জন্য, সেহেতু আপনারা কিভাবে চাপান সার ব্যবস্থাপনা নেবেন, কিভাবে কখন চাপান দেবেন, কি চাপান দেবেন, কতটা দেবেন, কিভাবে এর কিন্তু চাপান সার ব্যবস্থাপনাটা রয়েছে, যেটা করলে বেটার, সবচেয়ে বেস্ট আপনার কিন্তু রেজাল্ট আসবে, সবচেয়ে বেস্ট পাশকাঠি ফলন আপনি কিন্তু তুলতে পারবেন। সেটাই আজকে ভিডিওই কিন্তু আলোচনা করব। কমপ্লিট দেখবেন, হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, একটুখানি ধৈর্য ধরে দেখলেই কিন্তু পুরো বিষয়টা বুঝে যাবেন। এবং আমার কথা মতো যদি ধানের রোপণ করেন, ধান তোলার পরে যখন বিক্রি করবেন, যে পরিমাণ আপনি ফলন পাবেন, অবশ্যই আমাকে এসে তখন থ্যাঙ্কস জানিয়ে যাবেন বা ভিডিওগুলো লাইক করে যাবেন। তার আগে অবধি ভিডিও লাইক করার কোনো প্রয়োজন নেই, পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, বুঝবেন, শুনবেন, আগে সেটাকে অ্যাপ্লাই করে দেখবেন। যদি রেজাল্ট পান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আসুন শুরু করি। আপনাদেরকে বোরো ধান যারা নাবি করে লাগাবেন, এর পরে তারা কিভাবে কি চাপান সার ব্যবস্থাপনা নেবেন। স্বাগতম এগ্রি ট্যাকটিক্সে। আধুনিক কৃষি এবং সবজি চাষের কৌশল জানতে আমাদের সাথে থাকুন। তো চাপান সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে এই চাষের কিছু বেসিক এগুলো আপনাদেরকে আমি একটু জানাই। যে ধান হচ্ছে এমন একটা ফসল যার কিন্তু নাইট্রোজেনের চাহিদাটা সবচেয়ে বেশি। প্রথম হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে ফসফেট, তারপরে হচ্ছে পটাশিয়াম। এর সাথে সাথে এর কিন্তু আরও কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদান রয়েছে, যেগুলো আমরা অনেকে জানি না বা জেনেও কিন্তু ব্যবহার করি না। সেটা হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে সালফার। তো এই যে 5টা গুরুত্বপূর্ণ উপাদান, এই 5টা কিন্তু আমাদের ধানের জন্য প্রয়োজন বা ধানের জন্য আমাদের বাইরে থেকে দিতে হয়। এছাড়াও কি রয়েছে? এছাড়াও কিন্তু কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, যেগুলো নর্মালি আমাদের মাটির মধ্যে, বর্তমান মাটির মধ্যে থাকে, বা হয়তো গাছ সেটা বাইরে থেকে নিজেই কিন্তু গ্রহণ করে নেয়। তো এছাড়া এই উপাদানগুলো রয়েছে। আর কিছু উপাদান রয়েছে যেগুলো খুবই অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু লাগবে। না থাকলে, তার ঘাটতি থাকলে কিন্তু ফসলটা ভালো হবে না, ফলনটা কিন্তু ভালো হবে না। সেগুলো হচ্ছে বোরন, মলিবডেনাম, ক্লোরিন, ফেরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, এই জাতীয়, যেগুলো হচ্ছে অনুখাদ্য। তো এই প্রথম যে খাবারগুলোর কথা আপনাকে বললাম, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, হচ্ছে সালফার, এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই জমিতে বাইরে থেকে দিতে হবে। তো আমরা এই যে খাবারগুলো, এগুলো কিভাবে, মানে ভাগে ভাগে কিভাবে আমরা এখানে দেব। তো যারা আমরা নাবি করে বোরো ধানে রোপণ করছি, তাদেরকে কিন্তু এই খাবারটা খুব হিসেব করে দিতে হবে, বা খুব কিন্তু অ্যাগ্রেসিভ আমাদেরকে চাষবাসটা তখন করতে হবে। তাছাড়া যদি 1-2 দিনেরও আপনি লেট করে ফেলেন কোনো একটা উপাদান দিতে, বা কোনো একটা উপাদান মিস করে ফেলেন, তাহলে কিন্তু ফলন একদমই কম হয়ে যাবে।
তো প্রথমে আমরা কি করব, দেখুন আমাদের যাদের আলুর জমি, আমরা আলু তুলে যারা ধান লাগাচ্ছি, তারা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের আলুর জমিতে আমরা ওই যে 3 বস্তা 3.5 বস্তা 4 বস্তা করে 10-26 দিয়ে রেখেছি, তার একটা বড় অংশ কিন্তু সেখানে মাটির মধ্যে লক হয়ে রয়েছে। কিছুটা পরিমাণ ফসফেট, কিছুটা পরিমাণ কিন্তু পটাশিয়াম, যেটা অলরেডি মাটির মধ্যে লক হয়ে আছে, যেটা গাছ কিন্তু নিতে পারেনি, গাছ কিন্তু খেতে পারেনি, এবং মাটিতে সেটা অলরেডি বর্তমান রয়েছে, পড়ে রয়েছে, যেটা পরবর্তীকালে আবার যখন আমরা কোনো একটা ফসল রোপণ করব, কিছুটা অংশ সেখান থেকে কিন্তু গাছ নিতে পারবে, কিছুটা অলরেডি আবারও কিন্তু পড়ে থাকবে। তাই আমাদের যে পরিমাণ আলুর চাপানটা আমাদের মাটিতে লক হয়ে আছে বা পড়ে আছে, সেটাকে আমাদের কিন্তু মানে পুরোটাকে ইউটিলাইজ করতে হবে, নিতে হবে। সেজন্য আমরা কি করব, যখন আমরা বোরো ধানের কাদা করব, সে কাদা করার সময় আমরা সেখানে ব্যবহার করব মাইক্রোরাইজাল ফার্টিলাইজার, যেটা আমি আমার যে মেইন চ্যানেল এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস, সেখানে আপনাদেরকে আমি বলেছি অলরেডি, অনেক আগেই বলেছি যে আপনারা ব্যবহার করবেন র্যালি গোল্ড, টাটার র্যালি গোল্ড। কোনো রকম প্রচারমূলক ভিডিও নয়, আমি নিজে ব্যবহার করেছি, এখানে আপনাদেরকে একটা ভিডিও লাগিয়ে দিচ্ছি, দেখতে পাবেন। আমি কিন্তু র্যালি গোল্ড ব্যবহার করেছি, এবং র্যালি গোল্ড হচ্ছে একটা মাইক্রোরাইজাল ফার্টিলাইজার। মানে এটা কি করবে, আপনার মাটিতে যে পরিমাণ খাদ্যটা লক হয়ে আছে বা পড়ে রয়েছে, সেটাকে গাছকে নিতে সাহায্য করবে। এছাড়াও এই র্যালি গোল্ডের মধ্যে আপনারা কি পাবেন, অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্রাক্ট, মানে সামুদ্রিক শৈবালের অবশিষ্টাংশ। তাহলে এই 3 রকমের খাবার পাচ্ছেন, 4 রকমের প্রায় আপনারা উপাদান একটা অনুখাদ্যের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে র্যালি গোল্ড। ব্যবহার করবেন হচ্ছে আপনারা এখানে 2 কেজি করে। নর্মালি আমরা যখন জ্যাটো ধান রোপণ করি 1 কেজি ব্যবহার করি, এখন আপনারা যেহেতু নাবি করে ফেলেছেন 2 কেজি ব্যবহার করবেন। ঠিক আছে, এটা মূল, কিন্তু এটা আপনাকে দিতেই হবে, না হলে কিন্তু আপনি ফলন ভালো তুলতে পারবেন না। এছাড়াও এর পরিবর্তে কি দেওয়া যায়, এর পরিবর্তে আপনারা আলাদা করে বাজারে যে হিউমিক অ্যাসিডগুলো কিনতে পাওয়া যায়, সেই হিউমিকের দানাগুলো আপনারা 2 কেজি করে দিতে পারেন, ওই একই রকমই রেজাল্ট আপনারা পাবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আপনাদেরকে একটা মূল বিষয়, যেটা হচ্ছে অ্যাগ্রি ট্যাকটিক্স বলতে পারেন, সেটা আপনাদেরকে দিলাম। এরপরে যে চাপান সার আমরা কেমন ভাবে দেবো, দেখুন চাপান আপনারা কমসে কম 20 কেজি আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন কাদার সময়, সিঙ্গেল সুপার ফসফেট 20 কেজি। এর সঙ্গে আপনারা ব্যবহার করবেন হচ্ছে 5 থেকে 6 কেজি ইউরিয়া, আর তার সঙ্গে ওই যে মাইক্রোরাইজাল ফার্টিলাইজার বললাম, যেটা র্যালি গোল্ড নামে আপনারা পেয়ে যাবেন অথবা নাসা গোল্ড নামে পেয়ে যাবেন, ওই জাতীয় 2 কেজি ব্যবহার করবেন। সমস্ত কিছু মেশাবেন, কাদা করার পরে উপরে ছড়িয়ে দিতে পারেন, অথবা কাদা করার আগে লাস্ট যে চাষটা আপনি দিচ্ছেন, সেই লাস্ট চাষের আগেও ছড়িয়ে দিতে পারেন এবং তারপরে কাদা করতে পারেন। 2 রকমই নিয়ম রয়েছে, 2 রকমই কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। অনেকে শেষ চাষের আগে চাপানটা ছড়িয়ে দেয়, অনেকে শেষ চাষ দেবার পরে চাপানটা ছড়িয়ে তারপরে রোপণ করে। তো এই বিষয়টা রয়েছে, আপনারা এইভাবে কিন্তু চাপান সার ব্যবস্থাপনাটা নেবেন। আর যেটা হচ্ছে যে উপাদানটা আমি বললাম না, সেটা হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম আমরা কিন্তু এই সময় কাদাতে দেবো না, পটাশিয়াম আমরা দেবো হচ্ছে রোপণ করার পরে, ধানটা যখন শিকড় ছাড়তে শুরু করবে, অর্থাৎ রোপণ করার পরে এখন কিন্তু দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে নতুন শিকড় ছাড়তে শুরু করবে। ধানটা নতুন শিকড় ছাড়ার পরে যেই আমাদের 12 থেকে 13 দিন বয়স হবে, মিনি চাপান আমরা তখন প্রয়োগ করবো, এবং তখন আমরা কিন্তু বাইরে থেকে পটাশটা প্রয়োগ করব, অথবা এনপিকে সার, যেগুলো 10-26-26 বা 14-35-14 এই জাতীয় সারগুলো আমরা তখন ব্যবহার করব। তাহলে তখন কিন্তু পটাশের ঘাটতিটা মিটে যাবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এরপরে এই যে আপনাকে বললাম যে ক্যালসিয়াম আর সালফার খুবই প্রয়োজন হয়, তো আপনারা যারা সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছেন, তার মধ্যে কিন্তু আপনারা একটা পার্সেন্টেজ ক্যালসিয়াম এবং সালফার ওখানেই পেয়ে যাচ্ছেন। আর যারা আলাদা করে দিতে চাইছেন, তারা কিন্তু আপনারা ক্যালসিয়াম সালফার আলাদা করে কিনে 1 কেজি করে সেগুলো কিন্তু অবশ্যই দিতে পারেন। তবে মনে রাখবেন, যারা ক্যালসিয়াম সালফার আলাদা করে দিচ্ছেন, তারা কিন্তু ওই সিঙ্গেল সুপার ফসফেট এসএসপির সঙ্গে মেশাবেন না, তারা আলাদা করে ছড়াবেন জমিতে। ঠিক আছে, এরপরে গেল অনুখাদ্যের ব্যাপার। অনুখাদ্য মানে বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, এই যেগুলো রয়েছে, ফেরাস, কোবাল্ট, তো এই উপাদানগুলো আপনাদেরকে কি করতে হবে না, আপনাদেরকে কিন্তু মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট যুক্ত যে কোনো খাদ্য 1 কেজি করে আপনাদেরকে কিন্তু জমিতে ছড়াতে হবে। ছড়াবেন ওই চাপানের সঙ্গে মিশিয়ে দিতে পারেন বা আলাদা করেও ছড়াতে পারেন। তো চাপানের সঙ্গে যদি 1 কেজি ওই হচ্ছে, যেমন আপনাদেরকে যদি উদাহরণ দিই, অ্যাগ্রোমিন সয়েল প্লাস, অ্যাগ্রোমিন ফার্টিম্যাক্স, নানা রকম কিন্তু রয়েছে। তো এই জাতীয় অনুখাদ্যযুক্ত যে সারগুলো রয়েছে, সেগুলো মেশাবেন এবং ছড়িয়ে দেবেন। কাদা করার পরে ঠিক 1 থেকে 2 দিনের মধ্যে ধানটা রোপণ করে দেবেন। খুব সুন্দরভাবে ধান বেড়ে উঠবে, পাশকাঠি ব্যাপক পরিমাণে হবে এবং দারুণ ফলন কিন্তু সেখান থেকে তুলতে পারবেন। তো এটা গেল ভিডিওর আমাদের যে নাবি করে বোরো ধান, তার প্রথম স্টেজ, কাদা আমরা কিভাবে করব, চাপান কেমন কি দেবো এবং রোপণটা কেমন কি করব। আচ্ছা, রোপণটা আপনাদেরকে বলে রাখি, এই সময় আপনারা হাতে 3.5, হাতে 3টে নয়, হাতে কিন্তু 3.5 রোপণ করবেন, এদিক এবং ওদিক দুদিকেই 3.5 করে রোপণ করবেন। কারণ এরপরে পাশকাঠি কিন্তু খুব আহামরি বিরাট কিছু ছাড়বে না, যেটুকু ছাড়বে কিন্তু আপনাদেরকে একটু ঘন করে
ঘন করে রোপণ করতে হবে, না হলে কিন্তু ভালো ফলন শেষে দেখতে পাবেন না। একটু ঘন রোপণ করবেন। পরবর্তীকালে এর পরে কি পরিচর্যা রয়েছে, মিনি চাপান কিভাবে কি দেবেন, কতটা কি দেবেন, সেগুলো আপনাদেরকে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে বলে দেবো যে মিনি চাপান কি দেবেন, মূল চাপান কি দেবেন, কিভাবে কি আপনারা চাপানটা মেনটেন করবেন। তো প্রথম চাপানে অবশ্যই আপনারা কাদা যখন করছেন সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই দেবেন, তার সঙ্গে নাইট্রোজেন সামান্য পরিমাণে দেবেন, আর ওই যে মাইক্রোরাইজাল ফার্টিলাইজারটা দেবেন, আর অনুখাদ্য 1 কেজি। তো এই বিষয়গুলো রয়েছে। এইভাবে যদি আপনারা কাদা করে চাপানটা ব্যবহার করেন, নাবি ধানও কিন্তু আপনারা ওই জ্যাটো বা আগের যারা রোপণ করেছে তাদের কাছাকাছি ফলন আপনি তুলতে পারবেন। ভিডিও এটুকুই ছিল, এখানে আজকে আমাদের আলোচনা শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে, কিছু শিখে থাকেন, নতুন কিছু যদি জানেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অ্যাগ্রি ট্যাকটিক্স আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়।